Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you are very well by the grace of Allah subhanahu wa ta'ala. My peace, mercy and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমের ফিলোসফি বিষয়ের বা দর্শন বিষয়ের দ্রব্য। তো তোমরা জানো এই বিষয়টি তোমাদের সিলেবাসে নতুন থার্ড সেমে। তো যারা অতীব দুর্বল বা যারা এই দ্রব্য সম্পর্কিত আলোচনাটি বুঝতে পারোনি বা যারা অন্য জায়গায় পড়েছো বা পড়ছো, তো আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, তোমরা যদি ক্লাসটি মন দিয়ে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, স্কিপ যদি না করো, তোমরা ক্লাসটি দেখেই সমস্ত এমসিকিউ সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো ক্লাসটি মন দিয়ে প্রথম থেকে দেখবে, আর এখানে আমি যেভাবে উপস্থাপন করেছি তোমরা সেই অনুযায়ী গুরুত্ব দাও। আশা রাখি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। বা দ্রব্য কি সবার আগে জেনে নেই। ধরো তোমার হাতে একটি মার্কার আছে, একটি মার্কার। তো মার্কারটি লম্বা, মার্কারটি লেখে, মার্কারটি হোয়াইট বোর্ডে লেখে, মার্কারটি রাউন্ড শেপ মানে গোলাকার। তো এগুলি মার্কারের কি গুণ? তাহলে এই গুণগুলি কার মধ্যে আছে? মার্কারের মধ্যে আছে, মার্কার নামটার মধ্যে আছে। তাহলে এই মার্কার নামটা কি কোনোদিনও পরিবর্তন হবে? হবে না। তাহলে দ্রব্য বিষয়টা কি? অপরিবর্তনীয়। আর এই দ্রব্যর মধ্যেই, তাহলে দ্রব্য বিষয়টি হলো অপরিবর্তনীয়। এই দ্রব্যের মধ্যেই অনেকগুলি গুণ আশ্রয় করে থাকে। যেমন মার্কারের মধ্যে মার্কারের উচ্চতা, মার্কারের ওজন, মার্কারের আয়তন সবকিছুই ওই মার্কারের মধ্যেই আবদ্ধ রয়েছে। তাই আমরা এই মার্কারটিকে কি বলবো? দ্রব্য বলবো। তাহলে এদিক থেকে আমরা বলতে পারি যে দ্রব্য কি? অপরিবর্তনীয়, কিন্তু গুণটা কি? পরিবর্তনশীল। ধরো একটি মানুষ, শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত বা বয়স্ক পর্যন্ত, তুমি যদি চিন্তা করো একটা মানুষ তার দৈহিক আকারের পরিবর্তন ঘটায় বা ঘটে, যাই হোক, তো একটা মানুষের দৈহিক আকারের পরিবর্তন ঘটে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তোমরা যদি দেখো যে একটি মানুষের আকারের পরিবর্তন হয়, হ্যাঁ, তার ওজনের পরিবর্তন হয়, তাহলে কি মানুষের যে ভেতরের যে একটা সত্তা, তার যে মন, তার যে হৃদয়, তার যে মনুষ্যত্ব, সেটা কি পরিবর্তন হয়? বা মানুষ নামটা কি হারিয়ে যাচ্ছে? তাহলে মানুষের আকারের পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষ নামটি হারিয়ে যাচ্ছে না। তাহলে এই মানুষ হচ্ছে কি? দ্রব্য। তুমি মোবাইল ফোন দেখো, তাহলে মোবাইল ফোনটা ধরো দ্রব্য। এবার এই মোবাইল ফোনের মধ্যে অনেকগুলি গুণ রয়েছে, যেমন মোবাইল ফোনে কথা বলা যায়, মোবাইল ফোনে ভিডিও চ্যাট করা যায়, মোবাইল ফোনে ফেসবুকে ভিডিও দেখা যায়, তাই না? তো মোবাইল ফোনের অনেকগুলি গুণ রয়েছে। তো এই মোবাইল ফোনটি কি দ্রব্য? যেহেতু তার মধ্যে অনেকগুলি অনেকগুলি গুণ আশ্রিত হয়ে আছে, তাহলে মোবাইল ফোনটি দ্রব্য। দ্রব্য তাহলে কি? মোবাইল ফোনটি। তাহলে এই মোবাইল ফোনের মধ্যে অনেকগুলি গুণ কি আশ্রয় করে আছে। তো দেখো আমরা শুরু করি। তাহলে হোয়াট ইজ সাবস্টেন্স? শব্দগত অর্থ বা উৎপত্তি। তাহলে দ্রব্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো সাবস্টেন্স। ইংরেজি সাবস্টেন্স শব্দটি ল্যাটিন শব্দ সাবস্টেন্সিয়া থেকে এসেছে, যার অর্থ কি? যা কোনো কিছুর ভেতরে বা নিচে অবস্থান থাকে। তাহলে দ্রব্যটা কোনো কিছুর ভেতরে অর্থাৎ গুণের ভেতরে থাকে কি দ্রব্য। যেমন যেমন কথা বলা যায়, ভিডিও চ্যাট করা যায়, হ্যাঁ ঠিক আছে, রেকর্ড করা যায়, এই যে গুণগুলো কার মধ্যে আছে? ওই মোবাইলের মধ্যে। তাহলে মোবাইল নামক বস্তুটা কিন্তু হারিয়ে যাবে না। তাহলে দ্রব্য কি? অপরিবর্তনীয়। ওকে, তাহলে এখান থেকে এমসিকিউ দিতে পারে। তাহলে এই যে দেখো সাবস্টেন্স শব্দটি দুটি অর্থে বিভক্ত, একটি সাব, একটা স্ট্যান্স। সাব মানে নিম্নে, স্ট্যান্স মানে কি? দণ্ডায়মান। তাহলে নিম্নে দণ্ডায়মান যা কিছু, মানে এক কথায় যে দ্রব্য হচ্ছে কোনো কিছুর অন্তরালে লুকিয়ে থাকে। দ্রব্য কি? কোনো কিছুর অন্তরালে লুকিয়ে থাকে। তো এবার দেখো সাধারণ অর্থে দ্রব্য, আমাদের দৈনন্দিন জীবনে যে বস্তুগুলিকে আমরা দেখতে পাই, স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি, আমরা সেগুলিকে সাধারণভাবে দ্রব্য বলি, তাই না? যেমন ধরো বই, টেবিল, গাছ, পাথর, জল, মানুষ ইত্যাদি। তাহলে এই যে বই, এই যে টেবিল, এই যে গাছ, এই যে মানুষ,
জল, তো এগুলি দ্রব্য, কারণ এগুলিকে ঘিরে কোনো গুণ আশ্রয় করে আছে, অর্থাৎ এদের মধ্যে কোনো গুণ রয়েছে। যেমন বইয়ের গুণ কি? বই থেকে জ্ঞান লাভ করা যায়, বইয়ের অনেকগুলি পাতা আছে, বইটি দেখতে লাল, বইটি দেখতে আয়তক্ষেত্রের মতো বা বর্গক্ষেত্রের মতো। তো এই গুণগুলো কার মধ্যে আশ্রয় করে আছে? বইয়ের মধ্যে, তাহলে বইটা দ্রব্য। যেমন টেবিলকে লক্ষ্য করো, দেখো টেবিলের অনেকগুলি গুণ রয়েছে, তাহলে এই গুণগুলো কার মধ্যে? ওই টেবিল, তাহলে টেবিল নামটাই হলো দ্রব্য, ওই নামটা শেষ হয়। যদি আমি টেবিলটাকে ভেঙে দিই, ধরো টেবিলটা আমি ভেঙে দিলাম, টেবিলটা আলাদা হয়ে গেল, তবুও তুমি এসে কি বলবে? ও হো, টেবিলটা তো ভেঙে গেছে, তাহলে ওই টেবিলটাই হলো দ্রব্য, ঠিক না? ধরো গাছটাকে কেটে দিলাম, তুমি এসে কি বলবে? ও, গাছটাকে তো কেটে, তাহলে গাছ নামক জিনিসটা, টেবিল নামক জিনিসটা, বই নামক জিনিসটা কি হারিয়ে যাচ্ছে? যাচ্ছেন। ওই জন্য দ্রব্য অপরিবর্তনীয়, যাকে ঘিরে অনেকগুলি গুণ দণ্ডায়মান থাকে। ওকে, এবার দেখো দার্শনিক অর্থে দ্রব্যটা কি। দর্শনে দ্রব্য বলতে এমন এক মৌলিক সত্তাকে বোঝায় যা নিজের স্বাধীন অস্তিত্বশীল, যার উপর বিভিন্ন গুণ বা অবস্থা নির্ভর করে, ঠিক আছে? অর্থাৎ যা নিজে বিদ্যমান থাকে এবং যার মধ্যে বিভিন্ন গুণ ও পরিবর্তন আশ্রয় লাভ করে, তাকে সাবস্টেন্স বা দ্রব্য বলে। এবার দেখো, দ্রব্য সম্পর্কিত দুটো মতবাদ আমরা পাবো আমাদের সিলেবাসে। একটি হচ্ছে সাধারণ বা লৌকিক মতামত, আর হচ্ছে দার্শনিক মতামত। তো দেখো সাধারণ মতামতটা কি। দেখো সাধারণ মতামত, দেখো সাধারণত মানুষ দৈনন্দিন জীবনে যেসব দৃশ্যমান স্পর্শযোগ্য বস্তুকে দেখে, সেগুলিকেই দ্রব্য বলে মনে করে। যেমন ধরো, এর আগেই বললাম, বই, টেবিল, চেয়ার, গাছ, মোবাইল, হ্যাঁ, মার্কার, জল, উদাহরণটা তোমাদের দিলাম। তাহলে মোবাইল নামটা হারিয়ে যাবে না, মোবাইল ভেঙে গেলেও আমরা বলি মোবাইল ভেঙে গেছে, কিন্তু মোবাইলের মধ্যে অনেকগুলি গুণ রয়েছে। মোবাইল দিয়ে ফোন করা যায় আর অন্যান্য বিভিন্ন কাজ করা যায়, তাই মোবাইলটা আমাদের কাছে দ্রব্য। তাহলে এদিক থেকে আমরা বলতে পারি কি, দ্রব্য অপরিবর্তনশীল, মোবাইল নামটা পরিবর্তন হবে না, কিন্তু তার গুণগুলো পরিবর্তনশীল হতে পারে। যেমন ধরো বাস্তব উদাহরণ দেখো, তুমি যখন একটা বই হাতে নাও, তখন কি তার রং, আকার, ওজন ইত্যাদি অনুভব করতে পারো। তাই সাধারণ মানুষের কাছে বইটাই দ্রব্য। যেমন ধরো, একটি আম গাছকে আমরা দেখতে পাই, স্পর্শ করতে পারি, তাহলে আম গাছটি আমাদের কাছে দ্রব্য, তাই না? এবার দেখো, আমরা জানবো যে দ্রব্য সম্পর্কিত আহ তো দ্রব্যের সাধারণ বৈশিষ্ট্য বা লৌকিক মতে দ্রব্যের বৈশিষ্ট্যগুলো কি। 1 নম্বর, দ্রব্য হলো গুণের আধার। যেমন গোলাপের লাল রং, সুগন্ধ, কোমলতা, এই গুণগুলি গোলাপ নামক দ্রব্যের মধ্যে অবস্থান করে, তাই না? তারপরে দেখো, দ্রব্য অপরিবর্তনীয় সত্তা, মানে দ্রব্য পরিবর্তন হয় না। একটি আম কাঁচা থেকে পাকা হয়, তার রং, স্বাদ, গন্ধ পরিবর্তিত হয়, কিন্তু আমটি আমই থাকে, তাই না? 3 নম্বর দেখো, দ্রব্য অপরিবর্তনীয় কিন্তু গুণ পরিবর্তনশীল। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। তার মানে একজন মানুষের বয়স, উচ্চতা, ওজন, জ্ঞান ইত্যাদি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, কিন্তু ব্যক্তি হিসেবে তার অস্তিত্ব বজায় থাকে। আর কি, দ্রব্য হচ্ছে গুণের আশ্রয়স্থল। দ্রব্য কি? গুণের আশ্রয়স্থল, অর্থাৎ চিনির মিষ্টতা, লেবুর টক স্বাদ, ফুলের সুগন্ধ সবকিছুই কোনো না কোনো দ্রব্যের মধ্যে অবস্থান করে। দ্রব্য স্বাধীনভাবে অস্তিত্বশীল, কিন্তু গুণ নয়। অর্থাৎ লাল রঙকে একা কল্পনা করা কঠিন, কিন্তু লাল গোলাপকে সহজেই কল্পনা করা যায়। তাহলে আমরা জানলাম দ্রব্য সম্পর্কে সাধারণ মতামত। তাহলে এবার দেখো, এই যে দ্রব্য, এই দ্রব্য ধারণার উৎস কোথা থেকে? 3টি নাম তোমাকে জানতে হবে, সক্রেটিস, প্লেটো আর হচ্ছে অ্যারিস্টটল। এই 3জনকে না জানলে আমাদের দ্রব্য সম্পর্কিত আলোচনাটা বেকার হবে, ফালতু হবে। তো দেখো, প্রথমেই জেনে নেব যে দ্রব্য ধারণাটি প্রাচীন গ্রিক দর্শন থেকেই বিকশিত হয়েছিল। বিশেষত সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের চিন্তাধারার মধ্য দিয়ে এই ধারণার বিকাশ ঘটে। তবে সক্রেটিস, তিনি কে? সক্রেটিস হচ্ছেন প্রথম দার্শনিক। মানুষের প্রকৃত জ্ঞান ও সারবস্তুর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বস্তুটিকেই দ্রব্য বলেছেন, যেটা তিনি দেখতেন সেটাই তার কাছে সব, যেটা তিনি দেখতে পেতেন। তিনি মনে করতেন প্রতিটি বস্তুর একটি স্থায়ী প্রকৃতি বা মৌলিক সত্তা আছে। এই ধারণাই পরবর্তীকালে দ্রব্য তত্ত্বের ভিত্তি গঠন করে। তারপর এই সক্রেটিসের শিষ্য কে ছিল? প্লেটো। এবার প্লেটো মনে করতেন, মানে সক্রেটিসের শিষ্য প্লেটো মনে করতেন,
এই জগতের দৃশ্যমান বস্তুগুলি প্রকৃত সত্য নয়। প্রকৃত সত্য হলো তার প্রত্যয় অথবা আইডিয়া বা ফর্ম। বস্তু জগতের সমস্ত জিনিসই সেই চিরন্তন ভাবের ছায়া মাত্র। ওকে, উদাহরণ ধরো, পৃথিবীর সব গোলাপ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু গোলাপত্ব, আইডিয়া অফ রোজ, গোলাপের যে ধারণা, সেটা চিরন্তন, সেটা কখনোই নষ্ট হতে পারে না। এবার এরিস্টটল কি বললো? এরিস্টটল প্লেটোর ভাবতত্ত্বের বিরোধিতা করলো। তাহলে এখানে দেখতে হবে যে প্রথম গুরু সক্রেটিস, দ্বিতীয় সক্রেটিস শিষ্য প্লেটো, আর প্লেটোর শিষ্য হলো এরিস্টটল। তো প্লেটোর সাথে এরিস্টটলের মতামত কিন্তু এক হবে না। এখানে এরিস্টটল প্লেটোর ভাবতত্ত্বের বিরোধিতা করলেন, অর্থাৎ বাস্তব বস্তুকে তিনি দ্রব্য হিসেবে গ্রহণ করেছেন। এরিস্টটলই প্রথম সুস্পষ্টভাবে দর্শনে দ্রব্য এর ধারণাকে প্রতিষ্ঠা করেন। তাই দ্রব্য তত্ত্বের অন্যতম প্রধান প্রবক্তাকে এরিস্টটল। তাহলে আমরা জানলাম যে প্লেটো, সক্রেটিস, এরিস্টটল, এদের অর্থাৎ এই তিন দার্শনিকের মধ্য থেকেই কিন্তু দ্রব্য শব্দটির উৎপত্তি ঘটেছে। অর্থাৎ এদের কাছ থেকে আমরা জানতে পারি দ্রব্য আসলে কি, দার্শনিক মতামত অনুযায়ী। এবার দেখো নিচের দিকে চলে যাই। তাহলে এইবার দেখো এখান থেকেই অর্থাৎ অর্থাৎ প্লেটো ও এরিস্টটলের পর দার্শনিকরা দ্রব্য সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে শুরু করেন। প্রধানত দুটি ধারার উদ্ভব হয়, একটা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক, একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক। বুদ্ধিবাদী কারা? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। অভিজ্ঞতাবাদী কারা? লক, বার্কলে, হিউম। ওকে, তো চলো এবার দেখো, তোমাকে জানতে হবে যে প্লেটো ও এরিস্টটলের দ্রব্য তত্ত্ব। কেন প্লেটো ও এরিস্টটলের দ্রব্য তত্ত্বকে আগেই জানতে হবে, নইলে আমরা দ্রব্য সম্পর্কিত আলোচনায় অনেক কিছুই আমাদের কাছে অজানা মনে হবে। যেমন দ্রব্য সম্পর্কে পরবর্তীকালে সমস্ত আলোচনা, বিশেষ করে বুদ্ধিবাদী, অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতবাদ মূলত প্লেটো ও এরিস্টটলের চিন্তাধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই দ্রব্যতত্ত্ব বোঝার প্রথম ধাপ হলো প্লেটো এরিস্টটলের ধারণা জানা। অবশ্যই এটা আমাদেরকে জানতে হবে। তো তোমরা এই সিরিয়ালটা লক্ষ্য করো, প্রথমে সক্রেটিস, তারপরে আসলো প্লেটো, তার থেকে আসলো এরিস্টটল, তার থেকে আসলো দ্রব্যতত্ত্বের বিকাশ। এই এরিস্টটল থেকে দুটো পার্টে ভাগ হলো, একটা হচ্ছে মানে এই দ্রব্যতত্ত্বের বিকাশ থেকে বুদ্ধিবাদী দর্শন, আর হচ্ছে অভিজ্ঞতাবাদী দর্শন। এবার আসি প্লেটোর দ্রব্যতত্ত্ব, প্লেটোস থিওরি। প্লেটোর মূল দিকগুলো কি ছিল? মানে সক্রেটিসের শিষ্য প্লেটো বলতেন যে আইডিয়াস অ্যালোন আর রিয়াল, মানে প্রত্যয়, মানে প্রকৃত সত্তা একমাত্র, মানে প্রত্যয় একমাত্র প্রকৃত সত্তা, বা ধারণাই একমাত্র প্রকৃত সত্তা। এবার তিনি বললেন যে সামান্য বা সার্বিক প্রত্যয় প্রকৃত দ্রব্য, বিশেষ বস্তু প্রত্যয়ের প্রতিরূপ বা ছায়া মাত্র, মানে আমরা এক মানুষ আরেক মানুষের কপি মাত্র। তো দেখো প্লেটোর মতো দ্রব্য তাহলে কি? সামান্য বা প্রত্যয়, এই হলো প্রকৃত দ্রব্য। আমরা যে বিশেষ বিশেষ বস্তু দেখি সেগুলি প্রকৃত সত্য নয়, বরং তাদের মধ্যে যে সাধারণ ও চিরন্তন ধর্ম আছে, সেটি হলো প্রকৃত দ্রব্য। যেমন ধরো প্লেটো এখানে দুই ধরনের জগতের কথা বলেছেন, একটা প্রত্যয়ের জগৎ মানে ধারণার জগৎ, ওয়ার্ল্ড অফ আইডিয়াস, ইন্দ্রিয়ের জগৎ, ওয়ার্ল্ড অফ পার্টিকুলার্স। এটা ধারণার জগৎ। দেখো যেমন এটা কি? নিত্য, শাশ্বত, অপরিবর্তনীয়, আর হচ্ছে প্রকৃত দ্রব্য। তাহলে প্লেটো ধারণার জগৎকেই প্রকৃত দ্রব্য বলে স্বীকার করলেন। এবার ইন্দ্রিয় জগৎকে তিনি কি বলেন? যে ইন্দ্রিয় জগৎটা পরিবর্তনশীল। হ্যাঁ, এটা প্রত্যয়ের ছায়া। যেমন একটা মানুষ পরিবর্তন হতে পারে, একটা বস্তু পরিবর্তন হতে পারে, পৃথিবীতে আমরা চোখ দিয়ে যা কিছু দেখি সবকিছু কিন্তু পরিবর্তন হতে পারে, তা বলে কিন্তু যেটা ধারণার জগৎ, ওয়ার্ল্ড অফ আইডিয়াস, সেটা কিন্তু নিত্য, শাশ্বত, অপরিবর্তনীয়। এবার প্লেটোর মধ্যে কয়টি সত্তা? দুটি, একটা সামান্য আর একটা হচ্ছে বিশেষ। তার মানে প্লেটো কি বললেন? যে সামান্য বলতে নিত্য, শাশ্বত, অপরিবর্তনীয়, প্রকৃত। আচ্ছা, সামান্য জিনিসটা কি দর্শনের ভাষায় সামান্য মানে কি অল্প? দেখো সামান্য মানে কিন্তু অল্প নয়। ধরো আমি বললাম সকল মানুষ মরণশীল, এখানে মানুষ মরণশীল একথার দ্বারা বোঝাচ্ছে পৃথিবীর সব মানুষ মরণশীল। তো যে শব্দের দ্বারা কোনো জাতির কি সমগ্রটাকে স্বীকার করে, অর্থাৎ যার দ্বারা কোনো কিছুকে স্বীকার, সমগ্র বিষয়কে স্বীকার করা, আমি বললাম
কাক কালো, আর আমি যদি বলি সব কাক কালো তাহলে এটা সামান্য, আমি যদি বলি কিছু কিছু কাক কালো তাহলে এটা কি বিশেষ? ঠিক আছে, তো এই সামান্য বিশেষের ধারণা আমরা সেকেন্ড সেমে পড়েছি। তাহলে বিশেষ কি, যেটা পরিবর্তনশীল প্রত্যয়ের প্রতিলিপি। যেমন ধরো এখানে তোমরা বুঝতে পারছো ছবির মাধ্যমে। তো বাস্তব উদাহরণে দেখো যে রাম, শ্যাম, করিম, সুমন সবার মধ্যে একটা সাধারণ ধর্ম কি? মানুষত্ব। পৃথিবীর যতগুলো মানুষ আছে তাদের মধ্যে একটা সাধারণ ধর্ম কি? মনুষ্যত্ব। এবার দেখো লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, এগুলোর মধ্যে একটা সাধারণ ধর্ম কি? গোলাপ মানে একটা গোলাপত্ব। অর্থাৎ এই যে গোলাপ নামটা এটা হচ্ছে সাধারণ কি? রোস নিজ একটা তো গোলাপত্ব, সাধারণ ধর্ম। এগুলোই প্রকৃত দ্রব্য। কার মতে? প্লেটোর মতে। তাহলে প্লেটো দ্রব্য তত্ত্বের সার কথা আমরা কি জানলাম, যে তিনি কি বলেন, যে সামান্যই প্রকৃত দ্রব্য, বিশেষ বস্তু তার ছায়া মাত্র। কি বললাম? সামান্যই প্রকৃত, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট মনে রাখবে। তাহলে বৈশিষ্ট্যগুলো এক ঝলকে দেখে নেই। দ্রব্য হলো সামান্য প্লেটোর মতে, দ্রব্য নিত্য শাশ্বত, দ্রব্য অপরিবর্তনীয়, দ্রব্য ইন্দ্রিয়াতীত, হ্যাঁ, বিশেষ বস্তু কেবল দ্রব্যের প্রতিরূপ বা ছায়া মাত্র। আমরা যে বস্তুগুলো দেখতে পাই সেগুলো একটা করে ফর্ম, রূপ। আমরা পৃথিবীতে অনেক মানুষ দেখি, তো এগুলো আমাদের কি? কপি বা প্রতিলিপি, কিন্তু মানুষের মধ্যে যে মনুষ্যত্ব সেটাই প্রকৃত দ্রব্য। এটা কে বললো? প্লেটো। ওকে, এবার দেখো এরিস্টটল কি বলছে। এরিস্টটলের মতে তাহলে দ্রব্য কি? তাহলে প্লেটো কি বললো? সামান্যই দ্রব্য। কিন্তু এরিস্টটল কি বলবে? এরিস্টটলের মধ্যে যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই নির্দিষ্ট মানুষটাই দ্রব্য। তার মানে এরিস্টটল সামান্যকে দ্রব্য বলে স্বীকার করেননি। তিনি বললেন যে সামান্য প্লাস বিশেষের সমন্বয় হলো দ্রব্য। তার মানে মনুষ্যত্ব আলাদা কোনো জগতে নেই। বলছে মনুষ্যত্বটা আলাদা কোনো জগতে নেই, তা রাম, শ্যাম, করিম প্রভৃতি বাস্তব মানুষের মধ্যেই তো বিদ্যমান। অর্থাৎ উদাহরণে দেখো, যেমন প্লেটো বললেন মনুষ্যত্ব হলো দ্রব্য, প্লেটো বললেন গোলাপত্ব হলো দ্রব্য। আর এরিস্টটল কি বললো? রাম বা শ্যাম বা এই নির্দিষ্ট মানুষটি দ্রব্য, কারণ মনুষ্যত্ব তার মধ্যেই বিদ্যমান। তাহলে তিনি নির্দিষ্ট একটা মানুষকে দ্রব্য বলেছেন, আর প্লেটো কি বললেন? সব মানুষকেই দ্রব্য বললেন। এটাই পার্থক্য। প্লেটো বললেন পৃথিবীতে সব মানুষই দ্রব্য, এরিস্টটল বললো না, যেই মানুষটার মধ্যে মনুষ্যত্ব আছে, হ্যাঁ, সেই হলো দ্রব্য, কারণ মনুষ্যত্ব আলাদা কোনো জগতে নেই। ওকে, এরিস্টটল আরো বললো যে এই নির্দিষ্ট গোলাপটি দ্রব্য। তিনি নির্দিষ্ট কোনো গোলাপকে দ্রব্য বলেছেন, তা বলে সব গোলাপকে তিনি দ্রব্য বলেননি। ওকে, যার মধ্যে গোলাপত্ব আছে সেই হলো দ্রব্য, যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই হলো দ্রব্য। তাই এখানে এরিস্টটল কি কি করলো? বিশেষ তাকে স্বীকার করলো। অর্থাৎ বিশেষ, বিশেষ মানে কি? কিছু স্বীকার আর কিছু অস্বীকার। সামান্য মানে কি? সবকিছু স্বীকার, সবকিছু অস্বীকার। এবার দেখো এরিস্টটলের মধ্যে দ্রব্য, এর মধ্যে দ্রব্য দুটো পার্ট, একটা প্রাথমিক আর একটা কি? গৌণ দ্রব্য। প্রাথমিক পার্টে যেমন বললো এই মানুষটি, হ্যাঁ, ওই গাছটি, ওই ঘোড়াটি, মানে নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তি বা বস্তুকে তিনি দ্রব্য বলেছেন। কিন্তু গৌণ দ্রব্যের ক্ষেত্রে দেখো এখানে আহ মানুষ, প্রাণী, বৃক্ষ, এরা হচ্ছে তার মধ্যে কি? গৌণ দ্রব্য। যেমন তাহলে এই যে পরীক্ষায় তোমাদের দিতে পারে যে প্রাথমিক দ্রব্য আর গৌণ দ্রব্যের মধ্যে কি পার্থক্য রয়েছে, এটা তোমরা মনে রেখো। তাহলে এক কথায় প্লেটো বলল, সরি, এরিস্টটল বলল সামান্য ও বিশেষ সম্পর্কে এরিস্টটলের যে ধারণা, অর্থাৎ সামান্য প্লাস বিশেষ সমান সমান দ্রব্য। তাহলে পরীক্ষায় আসতে পারে কে বলেছে সামান্য ও বিশেষের সমন্বয় হলো দ্রব্য? তাহলে বলবো এরিস্টটল। কি বলবো? এরিস্টটল। দেখো আরো উদাহরণ দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো যে সামান্য ও বিশেষকে সম্পূর্ণ আলাদা করা যায় না, বিশেষ বস্তুর মধ্যেই সামান্যের অস্তিত্ব থাকে। তাহলে কি বললো? বিশেষ বস্তুর মধ্যেই কিন্তু সামান্যের অস্তিত্ব থাকে। তাহলে দ্রব্য সমান কি? পদার্থ প্লাস রূপ। তাহলে দ্রব্য সমান কি? পদার্থ প্লাস রূপ। তাহলে যেমন ধরো মাটি একটা কি? পদার্থ বা উপাদান। তাহলে কলসি কি? তার রূপ। তাহলে এই কলসিটাকেই কিন্তু এরিস্টটল দ্রব্য বলছেন, মাটিটাকে কিন্তু বলছেন না। ঠিক তেমনি কাঠ প্লাস টেবিল, তাহলে এখানে টেবিলটাকে দ্রব্য বলা হচ্ছে, কাঠটাকে কিন্তু নয়। ওকে, তাহলে এরিস্টটলের বৈশিষ্ট্যটা কি? যে বিশেষত্ব, বিশেষ বা ব্যক্তিগত বস্তুই প্রকৃত দ্রব্য। দ্রব্য স্বাধীনভাবে বিদ্যমান, দ্রব্য গুণের আধার, দ্রব্য পদার্থ রূপের সমন্বয়ে গঠিত। সামান্যকে তিনি গৌণ দ্রব্য হিসেবে স্বীকার করেন। ওকে, এবার দেখো প্লেটো এরিস্টটলের মূল পার্থক্য। যেমন
প্লেটো সামান্যের কথা বলেছে, সামান্যের জগৎ, অ্যারিস্টটল বলেছে বিশেষের জগৎ। প্লেটো বলল প্রত্যয়, অ্যারিস্টটল বলল নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। প্লেটো বলল সামান্যই দ্রব্য, অ্যারিস্টটল বলল বিশেষই প্রাথমিক দ্রব্য। হ্যাঁ, আবার তিনি গৌণ দ্রব্য স্বীকার করেছেন। প্লেটো বলল মনুষ্যত্বই দ্রব্য, অর্থাৎ মানুষ দ্রব্য নয়, মনুষ্যত্বই দ্রব্য, যা মানে সব মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটাই। কিন্তু অ্যারিস্টটল বলল যে পৃথিবীতে যেই মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে সেগুলোই হচ্ছে দ্রব্য। ওকে, তাহলে এক কথায় বলতে গেলে, পরীক্ষার জন্য এক কথায় বলতে গেলে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে দেখতে পাচ্ছ যে প্লেটো বলল সামান্যই প্রকৃত দ্রব্য, অ্যারিস্টটল বলল বিশেষই প্রাথমিক দ্রব্য, সামান্য বিশেষের মধ্যেই নিহিত। আবার প্লেটো বলছে মনুষ্যত্ব হলো দ্রব্য, অ্যারিস্টটল বলছে যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই মানুষটাই হলো দ্রব্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে কিন্তু হলো দার্শনিকদের বিভাজন, অর্থাৎ প্লেটো ও অ্যারিস্টটলের পর দার্শনিকরা দ্রব্য সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে শুরু করেন এবং প্রধানত দুটি ধারার উদ্ভব হয়। একটা হচ্ছে বুদ্ধিবাদী দর্শন, আর হচ্ছে অভিজ্ঞতাবাদী দর্শন। এর আগেই বললাম বুদ্ধিবাদী কারা, বুদ্ধিবাদী হচ্ছে দেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। অভিজ্ঞতাবাদী কারা, লক, বাকলে আর হিউম। এবার দেখো নেক্সট, দ্রব্য সম্পর্কিত দেকার্তের মতবাদ। তাহলে দেকার্তকে, দেকার্তের পূর্ণ নাম রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক, আধুনিক দর্শনের জনক। প্রিন্সিপাল অফ ফিলসফি গ্রন্থে তিনি দ্রব্যের আলোচনা করেছেন 1644 খ্রিস্টাব্দে, অবশ্যই মনে রাখবে। এবার দেকার্ত দেখো, দেকার্ত দ্রব্যের দুই প্রকার সংজ্ঞা দিয়েছেন। প্রথমে তিনি বলেছেন যে যা স্বনির্ভর অন্য নিরপেক্ষ তাই দ্রব্য, অর্থাৎ তার মধ্যে স্বনির্ভরতা ও অন্য নিরপেক্ষ হচ্ছে দ্রব্যের প্রথম লক্ষণ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যে সত্তা নিজেই নিজের অস্তিত্বের উপর জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, এই অর্থে আমরা ঈশ্বরকে সম্পূর্ণ স্বনির্ভর বলতে পারি। তাই তিনি প্রকৃত বা পরম দ্রব্য ঈশ্বরকেই বলেছেন। এবার দেকার্তের মধ্যে দ্বিতীয় সংজ্ঞা হলো দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। অর্থাৎ তিনি এখানে দুই ধরনের আধারের কথা বললেন, একটা হচ্ছে চেতনা, একটা বিস্তৃতি। চেতনা বলতে মনকে বুঝিয়েছেন, বিস্তৃতি বলতে দেহকে বুঝিয়েছেন। অর্থাৎ আমরা কোনো দ্রব্যকে সরাসরি জানতে পারি না, আমরা তার গুণ বা ধর্মকে জানতে পারি। ওকে, যেখানে গুণগুলো অবস্থান করে তাহলে সেটি হচ্ছে দ্রব্য। যেমন এর আগে আমি তোমাদেরকে বললাম, যেমন চেতনা হচ্ছে মনের গুণ, বিস্তৃতি হলো দেহের গুণ। এবার দেখো দেকার্তকে কি বলা হয়, দ্বৈতবাদী বলা হয়। তার মানে দেকার্ত দুটি স্বতন্ত্র বিপরীতধর্মী সাপেক্ষ দ্রব্য স্বীকার করলেন, অর্থাৎ একটা মন, একটা দেহ। মন আর দেহ কেন সাপেক্ষ, কারণ এই মন আর দেহ ঈশ্বরের উপর নির্ভরশীল। তাই আমরা দেকার্তকে কি বলবো, দ্বৈতবাদী দার্শনিক বলবো। এমসিকিউর জন্য ভিভিআই খাতায় নোট করো বা বারবার দেখো। তাহলে দেকার্তের মতে উভয়, এবার এদিকে চলে আসি। এবার দেখো দ্রব্যের শ্রেণী বিভাগ। দেকার্ত সর্বমোট তিনটি দ্রব্য স্বীকার করেছেন, একটা ঈশ্বর, একটা মন, একটা হচ্ছে দেহ। ওকে, ঈশ্বর, মন, দেহ। এবার তিনি কিন্তু দ্রব্যকে ভাগ করেছেন দুই ভাগে, একটা পরম দ্রব্য বা নিরপেক্ষ দ্রব্য, একটা হচ্ছে কি সাপেক্ষ দ্রব্য। কি দ্রব্য, সাপেক্ষ দ্রব্য। তাহলে পরম দ্রব্য তিনি ঈশ্বরকে বলেছেন, আর সাপেক্ষ দ্রব্য তিনি মন বা আত্মা, দেহ, দেহ, জড় বা দেহকে বলেছেন। ঈশ্বরই পরম দ্রব্য, কেননা ঈশ্বর নিজের উপর নির্ভরশীল, কারোর উপর নিজের কারণ তিনি নিজেই। আর মন আর দেহ কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল, তাই তিনি এভাবে ভাগ করলেন। এবার দেখো যে মন ও দেহের ধর্ম। দেখো মন ও দেহকে আমরা সাপেক্ষ দ্রব্য বললাম, মনের ধর্ম চেতনা, দেহের ধর্ম কি বিস্তৃতি। তাহলে এই ছকটা একটু দেখে নাও, মন হচ্ছে চেতন, দেহ হলো জড়, মন হলো অবিভাজ্য, দেহ হলো বিভাজ্য। মন অবিস্তৃত, দেহ বিস্তৃত। মন চিন্তা করে, দেহ কিন্তু স্থান দখল করে। এবার দেখো মন ও দেহের ক্রিয়া প্রতিক্রিয়া। দেকার্তের মতে মন ও দেহ কিন্তু পৃথক, অর্থাৎ দেকার্তের মতে মন ও দেহ পৃথক দ্রব্য, তারা একে অপরকে প্রভাবিত করে। যেমন দেখো মন দেহকে প্রভাবিত করে, দেহ মনকে প্রভাবিত করে। যেমন শরীরে আঘাত
লাগলে মনে ব্যথার অনুভূতি হয়, আবার মনে দুঃখ হলে শরীর দুর্বল হয়ে পড়ে। এই জন্য তার মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয় বা কার্যকারণবাদ। ভিভিআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো দেকার্তের দ্রব্যতত্ত্বের সমালোচনা, যেমন স্ববিরোধিতা, এগুলো মনে রাখবে। মন ও দেহ সম্পর্কিত ব্যাখ্যাটি দুর্বল ছিল। হ্যাঁ, দ্রব্যের সংখ্যা নিয়ে অসঙ্গতি, গুণ ও দ্রব্যের সম্পর্ক অস্পষ্ট। ওকে, এবার এমসিকিউ কুইক রিভিশন দেখো। আধুনিক দর্শনের জনক রেনে দেকার্ত দ্রব্যের আলোচনা করেছেন প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে। দ্রব্যের প্রথম সংজ্ঞা স্বনির্ভর অনিরপেক্ষ। হ্যাঁ, দ্রব্যের দ্বিতীয় সংজ্ঞায় বললেন গুণের আধার। ডেকার্ট মোট 3টি দ্রব্য স্বীকার করেছেন, তার মতে ঈশ্বরই একমাত্র পরম দ্রব্য। হ্যাঁ, সাপেক্ষ দ্রব্য হিসেবে মন ও দেহকে স্বীকার করেছেন। হ্যাঁ, মনের মুখ্য ধর্ম চেতনা, দেহের মুখ্য ধর্ম বিস্তৃতি। ডেকার্তের মতবাদ দ্বৈতবাদ। মন ও দেহের সম্পর্ক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ডেকার্তের মতবাদের প্রধান দুর্বলতা কি? যে মন ও দেহের সম্পর্কের সন্তোষজনক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। ওকে, নেক্সট, এবার দ্রব্য সম্পর্কিত স্পিনোজার মতামত। দেখো স্পিনোজা কে ছিলেন? তিনি একজন দেকার্তের পরবর্তী বুদ্ধিবাদী দার্শনিক। স্পিনোজা তাহলে দেকার্তের পরবর্তী যুগের একজন বুদ্ধিবাদী দার্শনিক। ওকে, তিনি তার বিখ্যাত গ্রন্থ এথিক্স, এই এথিক্সে কিন্তু দ্রব্য সম্পর্কিত মতামত দিয়েছেন। ওকে, তো স্পিনোজা দ্রব্যের সংজ্ঞায় কি বলেছে? দেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য, কিন্তু স্পিনোজা এই সংজ্ঞাকে আরো সংশোধন করেন। তিনি বলেন যা নিজে নিজে অস্তিত্বশীল এবং নিজেই নিজের দ্বারা বোধগম্য তাই দ্রব্য। ওকে, এবার দ্রব্যের দুটি অপরিহার্য গুণ, একটা কি স্বনির্ভরতা, স্বনির্ভরতা, আরেকটা হলো স্ববোধগম্যতা বা স্ববেদ্যতা। স্বনির্ভরতা কি? যে যা নিজের অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। আর স্ববেদ্যতা, যাকে জানার জন্য অন্য কোনো ধারণার সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে আমরা জানলাম যে স্পিনোজার মতে এই দুটি গুণ থাকলে যে কোনো সত্তাকে দ্রব্য বলা যায়। ওকে, তাহলে এবার আমরা জানবো সর্বস্বরবাদ। সর্বস্বরবাদ কি? স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য। স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য, অর্থাৎ জড় ও মন দুটি দ্রব্য নয়, তারা ঈশ্বরের অসংখ্য গুণের প্রকাশ মাত্র। এই কারণে স্পিনোজাকে বলা হয়, এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ, স্পিনোজাকে কি কি বলা হয়? একাত্মবাদী দার্শনিক বা অদ্বৈতবাদী দার্শনিক, বা আমরা বলতে পারি সর্বেশ্বরবাদী দার্শনিক। ওকে, এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ। আর এই যে ঈশ্বরই একমাত্র দ্রব্য, এটা কিন্তু এমসিকিউর জন্য পরীক্ষাতে ভিভিআই, ভালো করে কিন্তু মনে রাখো এমসিকিউর জন্য। তারপরে দেখো স্পিনোজার বিখ্যাত উক্তি কি ছিল? অল ইজ গড, গড ইজ অল ইজ গড, গড ইজ অল। অর্থাৎ সবকিছু ঈশ্বর, ঈশ্বরই সবকিছু, সবকিছু ঈশ্বর, ঈশ্বরই সবকিছু। এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ, এটি খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। তাহলে স্পিনোজার বিখ্যাত সূত্রটা কি? এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে স্পিনোজার বিখ্যাত সূত্র হলো যে সাবস্টেন্স ইজ ইকুয়াল টু গড ইজ ইকুয়াল টু নেচার, অর্থাৎ দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি। এবার স্পিনোজা একটা উদাহরণ তিনি বলেছেন যে ঈশ্বর ও প্রকৃতি একই বাস্তব সত্তার দুটি নাম মাত্র, মনে রাখতে হবে। এবার তিনি উদাহরণ দিয়েছেন, সমুদ্র তরঙ্গের উপমা দিয়েছেন দ্রব্য প্রসঙ্গে। তিনি বলেছেন যে সমুদ্র ছাড়া যেমন সমুদ্র তরঙ্গ অস্তিত্বশীল হতে পারে না, ঠিক তেমনি ঈশ্বরকে বাদ দিয়ে জীব ও জড়বস্তুর কোনো স্বতন্ত্র সত্তা থাকতে পারে না। অর্থাৎ জীব ও জড়বস্তুর ঈশ্বরেরই প্রকাশ, তাদের স্বাধীন অস্তিত্ব নেই। ওকে, ক্লিয়ার?
তাহলে স্পিনোজার দ্রব্য সম্পর্কিত বৈশিষ্ট্যগুলো অবশ্যই এমসিকিউর জন্য মনে রাখতে হবে। যেমন প্রথমে আমরা লক্ষ্য করি, তিনি বলেছেন দ্রব্য এক, তাহলে ঈশ্বরই একমাত্র দ্রব্য, ভিভিআই। একাধিক দ্রব্য হতে পারে না স্পিনোজার মতে। স্পিনোজা বলেছেন যে দ্রব্য স্বয়ং কারণ, অর্থাৎ দ্রব্য নিজেই নিজের কারণ। তিনি বলেছেন যে দ্রব্য সম্পূর্ণ স্বাধীন, দ্রব্য সম্পূর্ণ কি স্বাধীন, তাহলে দ্রব্য অন্য কোনো বস্তুর উপর নির্ভরশীল নয়। এবার তিনি বলেছেন দ্রব্য অসীম ও অনন্ত, তাহলে দ্রব্যকে সীমাবদ্ধ করা যায় না। যেমন ঈশ্বরকে আমরা বন্দি করতে পারবো না, ঈশ্বরকে কোনো বস্তুর মধ্যে আমরা রাখতে পারবো না, তাই না? তাই ঈশ্বরই কিন্তু একমাত্র দ্রব্য স্পিনোজার মতে। দ্রব্য শাশ্বত ও নিত্য, তারপর বললেন দ্রব্য নির্দিষ্ট ও নিখুঁত, তারপরে বললেন তারপরে তিনি বললেন যে দ্রব্য অবিভাজ্য, তারপর বললেন দ্রব্য অপরিবর্তনীয়। তাহলে এই যে গুণগুলো, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কার সাথে আমরা দেখতে পেলাম? একটি সত্তা যার নাম হলো কি বলো? ঈশ্বর, যার নাম হলো ঈশ্বর। কেননা ঈশ্বরই হচ্ছেন একমাত্র দ্রব্য। স্পিনোজার মতে ঈশ্বরই হলেন একমাত্র দ্রব্য। তাহলে মনে রাখতে হবে সমস্ত কিছু কোয়ালিটি কার সাথে মানায়? ঈশ্বরের সাথে মানায়। ওকে, নেক্সট দেখো যে স্পিনোজার গুণ তিনি বললেন যে চেতনা, আর হচ্ছে বিস্তৃতি। জীবজগৎ চেতনার প্রকাশ, জড় জগৎ হচ্ছে বিস্তৃতির প্রকাশ। এবার প্রকার বা অবস্থা, স্পিনোজার মতে জগতের সকল অসীম বস্তুই ঈশ্বরের প্রকার বা অবস্থা, অর্থাৎ জগতের সমস্ত জীব ও জড় বস্তু ঈশ্বরের প্রকাশ মাত্র। ক্লিয়ার? এবার দেখো এটা এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? সমান্তরালবাদ। এটা কি? স্পিনোজার মতে মন ও দেহ একে অপরের কারণ নয়, কিন্তু উভয়ই সমান্তরাল ভাবে চলে। কে বলেছেন? স্পিনোজা। ওকে, তার মানে দেখো এখানে মন, দেখো এখানে লক্ষ্য করো, মন একটা সমান্তরাল রেখার মতো চলছে, দেহ সমান্তরাল রেখার মতো চলছে, কিন্তু একে অপরের প্রতি প্রভাব বিস্তার করছে না। এই জন্য স্পিনোজা বলেছেন দেহ আর মন পরস্পরের প্রতি প্রতিক্রিয়া করে না, কিন্তু একে অপরের কারণ নয়। দেহ আর মন উভয়ই সমান্তরাল ভাবে চলে। ওকে, এই কারণে স্পিনোজাকে বলা হয় কি? সমান্তরালবাদ, প্যারালেলিজম বলা হয়, মনে রাখতে হবে। তাহলে দেকার্তকে কি বলা হয়? দ্বৈতবাদী। স্পিনোজাকে কি বলা হয়? সমান্তরালবাদী, বা সমান্তরালবাদের ধারণা তিনি দিয়েছেন অদ্বৈতবাদী। ওকে, এবার দেখো স্পিনোজার মতবাদের যে সমালোচনা, অনেকে বললো জগতের, যেমন বলেছে যে জগতের গতি ও বৈচিত্র্যের ব্যাখ্যা অসম্ভব। তারপরে বললো মন ও জড়ের সম্পর্কের, হ্যাঁ, তারা শূন্যগত অদ্বৈতবাদের পরিণত করেছেন। তারপর জীবের ইচ্ছার স্বাধীনতার কি অস্বীকৃতি করেছেন, অস্বীকৃতি। এবার ঈশ্বরের সঙ্গে জগতের ব্যাখ্যাটা অসম্পূর্ণ করেছেন, এগুলো সমালোচনা। এবার দেখো হ্যাগেলের বিখ্যাত উক্তি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কে? হ্যাগেল, মনে রাখ। হ্যাগেল কি বলেছে? হ্যাগেলের বিখ্যাত মন্তব্য হলো যে স্পিনোজা একের বেদিমূলে বৈচিত্র্যকে বিসর্জন দিয়েছেন। হ্যাগেল আরো বলেছে যে স্পিনোজা দ্রব্য, হ্যাঁ, সিংহের গুহার মতো, যেখানে প্রবেশ করলে আর বেরিয়ে আসা সম্ভব নয়। ওকে, তোকে এমসিকিউ রিভিশন করি। প্রথমেই দেখো আমরা দেখলাম এথিক্স, স্পিনোজা এই গ্রন্থে দ্রব্য সম্পর্কিত মতবাদ রেখেছেন। তারপরে তিনি দ্রব্যের দুটি গুণ বলেছেন, একটি হলো স্বনির্ভরতা, অপরটি হলো স্ববেদ্যতা। তিনি বলেছেন ঈশ্বরই একমাত্র দ্রব্য। স্পিনোজা একাত্মবাদী, অদ্বৈতবাদী, সর্বেশ্বরবাদী। ভিভিআই এমসিকিউর জন্য কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ভি ভিভিআই। ওকে, এরপরে দেখো তার যে সূত্রগুলো, যেমন সাবস্টেন্স, গড, নেচার, নেক্সট অল ইজ গড, গড ইজ অল, নেক্সট মানুষের জানা দুটি গুণ, একটি হলো চেতনা ও বিস্তৃতি।
ওকে, এগুলো অবশ্যই মনে রাখবে এমসিকিউর জন্য। যেমন এখানে সমান্তরালবাদ, তারপরে দেখো বিখ্যাত উপমা সমুদ্র তরঙ্গের উপমা দিয়েছেন, তারপরে দেখো স্পিনোজা একের বেদিমূলে হ্যাঁ বৈচিত্র্যকে বিসর্জন দিয়েছেন। হেগেলের উপমা কি? স্পিনোজা দ্রব্য একটি সিংহের গুহার মতো। এবার দেখো আবারও রিপিট করি, সাবস্টেন্স ইজ ইকুয়াল টু গড, ইজ ইকুয়াল টু নেচার, অল ইজ গড, গড ইজ অল। সমুদ্র ছাড়া যেমন, তাহলে এগুলো আমরা এর আগেও জানলাম। আর কি বললো? যে ঈশ্বরই একমাত্র দ্রব্য। ক্লিয়ার? এবার দেখো দ্রব্য সম্পর্কিত লাইবনিজের মতবাদ। তাহলে লাইবনিজ কে একটু দেখে নেই। দেখো তোমরা, জার্মান বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজ, তিনি দেকার্ত ও স্পিনোজা দ্রব্য তত্ত্বের সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো দূর করার চেষ্টা করেছেন। দেকার্তের মতে দ্রব্যের স্বনির্ভরতা এবং স্পিনোজার মতে দ্রব্যের লক্ষণ অনন্ততা, অর্থাৎ ইনফাইনিটি। কিন্তু লাইবনিজ এই দুই মতের বিরুদ্ধে বিরোধিতা করেন, অর্থাৎ তিনি এই দুই বুদ্ধিবাদী দার্শনিকের মতামতকে সংশোধন করে একটা নতুন মতামত প্রদান করেছেন। যেমন ধরো লাইবনিজ বলল যে স্বয়ংক্রিয়তা বা আত্মস্বয়ংক্রিয়তাই হলো দ্রব্যের প্রকৃত লক্ষণ। তার মানে লাইবনিজ এখানে বলছেন যে যে সত্তা নিজের অন্তর্নিহিত শক্তির দ্বারা ক্রিয়া করতে সক্ষম তাকেই দ্রব্য বলা হয়। তিনি বলেন যা স্বাধীন ভাবে ক্রিয়া করতে সক্ষম আমরা তাকেই বলবো দ্রব্য, অর্থাৎ স্বয়ংক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ। তাহলে কি জানলাম? যে স্বয়ংক্রিয়তা হলো দ্রব্যের লক্ষণ। এবার তিনি অসংখ্য মনাডের কথা বলেছেন। কি বলেছেন? অসংখ্য মনাডের কথা বলেছেন। যেমন একটা হচ্ছে চিৎ পরমাণু বা প্রকৃত দ্রব্য। তাহলে লাইবনিজের মতে মনাড বা প্রকৃত মানে মনাডই হলো প্রকৃত দ্রব্য বা চিৎ পরমাণু। তিনি কি বলেছেন? যে জড় পরমাণুকে প্রকৃত দ্রব্য হিসেবে তিনি স্বীকার করেননি। লাইবনিজ কিন্তু চিৎ পরমাণুকে স্বীকার করেছে। মনাড বা চিৎ পরমাণু জগতের কিন্তু প্রকৃত কি দ্রব্য। যেমন চিৎ বলতে চেতন বা আত্মা, পরমাণু বলতে ক্ষুদ্রতম একক, আর টোটাল হচ্ছে চিৎ পরমাণু। দেখো চিৎ পরমাণু বলতে চেতনা সম্পন্ন ক্ষুদ্রতম এককে কিন্তু বোঝায়। কি বললাম? চেতনা সম্পন্ন একক। যেমন একটা উদাহরণ দেখো, ধরো একটি স্কুলে অনেক ছাত্র রয়েছে, প্রত্যেকটি ছাত্রের নিজস্ব চিন্তা, অনুভূতি, কাজ করার মতো ক্ষমতা আছে। সবাই মিলে কি করলো? একটা বিদ্যালয় গঠন করলো। তা তেমনি লাইবনিজের মতে অসংখ্য মনাড বা চিৎ পরমাণু সমষ্টি থেকেই বিশ্বজগতের গঠিত হয়েছে। তাহলে দেখো বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। যেমন এখানে বিশ্ব প্রকৃতির মূল কারণ। তাহলে এই যে মনাড বা চিৎ পরমাণুর বৈশিষ্ট্য হিসেবে লাইবনিজকে মনে রাখতে হবে বিশ্ব প্রকৃতির মূল কারণ। আর কি? সরল ও অবিভাজ্য। আর কি? নিত্য শাশ্বত। আর কি? গবাক্ষহীন। তাহলে মনে রাখতে হবে এগুলো। আর কি? অনন্ত শক্তি সম্পন্ন, আধ্যাত্মিক দ্রব্য, সংখ্যায় অসংখ্য বা বহু, বা সক্রিয় বা প্রতিনিধিভক্ষম। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো মনাড বা চিৎ পরমাণুর অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। এবার চলে আসো মনাডের শ্রেণীবিভাগ। দেখো লাইবনিজ মনাডের শ্রেণীবিভাগ করেছেন। তিনি তিন ভাগে ভাগ করেছেন মনাড বা দ্রব্যকে। যেমন সুপ্ত মনাড বা নিদ্রিত মনাড, এবার যে চেতন মনাড বা জাগ্রত মনাড, আত্মসচেতন মনাড বা সেলফ কনসাস মনাড। এবার দেখো সুপ্ত মনাড বা নিদ্রিত মনাড কোনগুলো? যেমন উদ্ভিদ, জড় পদার্থ। চেতন মনাড যেমন ছোট ছোট প্রাণী, পশু, এগুলো যাদের কি আছে? অনুভূতি আছে, স্মৃতিশক্তি আছে। যেমন দেখো বিড়াল, কাক। আর আত্মসচেতন মনাড লাইবনিজ কাকে বলেছেন? মানুষকে। অর্থাৎ মানুষকে লাইবনিজ কিন্তু আত্মসচেতন মনাড বললেন, কারণ মানুষের বিচার বুদ্ধি আছে। কিন্তু সর্বোচ্চ মনাড বা ঈশ্বর, উপরোক্ত তিন প্রকার মনাড ছাড়াও লাইবনিজ একটি সর্বোচ্চ মনাড বা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন। যেমন ঈশ্বর কি? ঈশ্বর সর্বোচ্চ মনাড। কারণ কি? কারণ হলো যে ঈশ্বর সর্বাধিক সক্রিয়, তারপর হচ্ছে সর্বাধিক পরিপূর্ণ, সর্বাধিক সমস্ত মনাডের স্রষ্টা। তাই লাইবনিজ বলেছেন যে ঈশ্বর হলেন মনাডের মনাড। ঈশ্বর চেতনা ও প্রত্যক্ষণ শক্তি, অনন্ত ও অসীম। এবার দেখো লাইবনিজকে কি বলা হয়? বহুত্ববাদী দার্শনিক। কিন্তু কেন?
লাইবনিজের মতে জগতের মূল উপাদান এক, হ্যাঁ, বা লাইবনিজের মতে জগতের মূল উপাদান এক নয়, বরং অসংখ্য মনাড বা চিৎ পরমাণু নিয়ে বিশ্বজগৎ গঠিত। তাই তিনি বলেন যে অসংখ্য মনাড বা চিৎ পরমাণুর সমষ্টিগত সমষ্টি হলো বিশ্বজগৎ। এই কারণে লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়। যেমন একটা মোবাইলকে লক্ষ্য করো, এই যে মোবাইলে অনেকগুলি অ্যাপস, তার মানে একটি মোবাইলে ধরো একটি মোবাইলে অনেকগুলি অ্যাপস আছে, অ্যাপ থাকে, যেমন আমরা বলি হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ক্যামেরা, হ্যাঁ, বা আমরা অনেক সময় বলি যে প্রত্যেক অ্যাপের আলাদা আলাদা কি কাজ আলাদা, প্রত্যেক অ্যাপ স্বাধীনভাবে ক্রিয়া করতে পারে, একটি অ্যাপ অন্য অ্যাপের উপর প্রভাব বিস্তার করে না, কিন্তু সব অ্যাপ একত্রে সম্পূর্ণ একটা কি মোবাইল সিস্টেম গঠন করেছেন। এই জন্য আমরা লাইবনিজকে কি বলি, বহুত্ববাদী। কি বলি, বহুত্ববাদী। মোবাইলটাকে দেখলে দেখো এখানে অনেক কিছু অ্যাপস দেখতে পাচ্ছি, যেমন অনেক অ্যাপ, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ক্যামেরা, এদের কাজ কিন্তু আলাদা, কিন্তু একটা মোবাইলের এরা কি করেছে, একটা মোবাইল সিস্টেম গঠন করেছে। ঠিক তেমনি লাইবনিজের মতামতটা। এবার লাইবনিজ কি বলছে, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, অর্থাৎ তিনি বলেছেন দেহ আর মনের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। তিনি দেহকে একটা ঘড়ির সঙ্গে, মনকেও একটা ঘড়ির সঙ্গে তুলনা করেছেন, দুটো আলাদা ঘড়ি, কিন্তু দুটোই কিন্তু একই সময় কিন্তু উল্লেখ করে। অর্থাৎ এই জন্য তিনি এই জন্য লাইবনিজের মতে যে ঈশ্বর দেহ আর মনের মধ্যে সবকিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। তাই লাইবনিজের এই মতবাদকে আমরা বলি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো গুরুত্বপূর্ণ কোটেশন গুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এই যে এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো অবশ্যই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো স্বয়ংক্রিয়তা বা আত্মস্বয়ংক্রিয়তা দ্রব্যের লক্ষণ, তারপরে হচ্ছে যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম তাই দ্রব্য, তারপর মনাড বা চিৎ পরমাণুই জগতের একমাত্র দ্রব্য, মনাডগুলির কোনো জানলা দরজা নেই, প্রত্যেক মনাড সমগ্র বিশ্বের একটা ক্ষুদ্র প্রতিচ্ছবি, ঈশ্বর হলেন মনাডের মনাড, হ্যাঁ, অসংখ্য মনাড বা চিৎ পরমাণুর সমষ্টি বিশ্বজগৎ, দেহ ও মনের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা কার্যকারণ সম্পর্ক নেই, স্বয়ংক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। ওকে, এমসিকিউর জন্য কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। তোমরা আশা রাখি ক্লাসটা বুঝতে পেরেছো। এবার আমি